স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমি আলোচনা করব আজকে তোমাদের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটি রয়েছে অর্থনৈতিক সমস্যা ও সমাধান। বন্ধুরা, এর আগেও আমরা এই চ্যাপ্টারে একটা আলোচনা করেছি, যেখানে আমরা আলোচনা করেছিলাম অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে। তোমরা যারা এখনো সেই সমস্যাগুলো দেখোনি বা সেই ক্লাসটা দেখোনি, অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখবা আমাদের ইউটিউব চ্যানেলেই। তবে বন্ধুরা, চলো শুরু করা যাক। আমাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো ছিল সেগুলোকে সমাধান করার উপায় কি। অবশ্যই সমাধান করতে গেলে এমনটা আমরা যখন অর্থনৈতিক সমস্যা পড়েছি দেখেছি যে সব সমস্যার মেইন ছিল আমাদের সীমাবদ্ধ কিছু সম্পদ, তাই না? এই যে সীমাবদ্ধ সম্পদ ছিল, এই সম্পদের পরিমাণ তো আমরা চাইলেই বাড়াতে পারি না, আমাদেরকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে, আমাদেরকে একটা সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা লাগবে। তার মানে এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করার সব থেকে বড় উপায় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে বন্ধুরা, চলো অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আজকে আমরা আলোচনা করি। তাহলে অর্থনৈতিক যে ব্যবস্থার কথা আমরা বলছি, সেই অর্থনৈতিক ব্যবস্থায় আমরা যদি দেখি যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থাগুলোর মধ্যে মূলত বিভিন্ন অর্থনীতিবিদরা সব ব্যবস্থাকে আমাদের চারটা ভাগে ভাগ করছেন। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা। কি সেটা? ধনতান্ত্রিক, অর্থাৎ একজন মানুষের ব্যক্তি মালিকানাধীন যদি ধন বা তার নিজস্ব ধন দিয়ে সে যদি বিনিয়োগ করে, এবং যে সমাজ ব্যবস্থায় শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন ধনগুলো দিয়ে বিজনেস চলছে বা অর্থনৈতিক ব্যবস্থাটা গড়ে উঠছে, সেটাকে বলতেছি আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা বোঝাই যাচ্ছে যে এখানে সবকিছুর মালিক কে? ব্যক্তি মালিক, তাই না? এটাতে সরকার মালিক না, জনগণ মালিক না, এখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটার মালিকানা বহন করছে। এই ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো হয় এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো চলো একটু দেখে নেই। ধনতান্ত্রিক যে আমাদের সম্পদের ব্যবস্থাপনা, প্রথমে বলা হয়েছে যে এগুলো হয় ব্যক্তি মালিকানাধীন, তাই না? ব্যক্তি তার প্রয়োজন মতো স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হতে পারে। একজন ব্যক্তি তার কর্মতৎপরতার মাধ্যমে যত ইচ্ছা সম্পদ ভোগ করতে পারে, তাতে কোনো বাধা নেই। তার মানে সরকার তাকে কোনো বাধাই দিচ্ছে না, সে তার নিজের মতো করে যত খুশি সম্পদ বাড়াচ্ছে, যত খুশি মুনাফা অর্জন করা যায় করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অনেক বড় একটা বৈশিষ্ট্য। এছাড়াও আরো বৈশিষ্ট্য রয়েছে। আমরা যদি দ্বিতীয় বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করে দেখব যে এই অর্থ ব্যবস্থায় মুনাফা লাভের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড হয়। অর্থাৎ কোনো একজন মানুষ স্বাভাবিকভাবে তুমি যদি চিন্তা করো, সে কি চাইবে যে অযথা কোনো একটা বিজনেস করতে যেটাতে কোনো লাভ নেই, শুধু লোকসান ও লোকসান, শুধু মানুষের সেবা করতে? না, এমন মানুষ পাওয়া খুবই টাফ। ইভেন মানুষের সেবা হয়তো আমরা অনেকেই করি, কিন্তু সেটার পিছনে দেখা যায় যে আমরা অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল, অনেক আয় করছি, তার কিছু অংশ দিয়ে মানুষের সেবা করা হচ্ছে। শুধুমাত্র মানুষের সেবা করার উদ্দেশ্যে কেউ কখনো বিনিয়োগ করে না এই ধরনের ক্ষেত্রে। তাহলে এখানে বিনিয়োগের উদ্দেশ্যটা কি? বিনিয়োগের উদ্দেশ্যটা হচ্ছে তার ব্যক্তি মুনাফা বা তার প্রতিষ্ঠানের মুনাফা। এই মুনাফার দিকে লক্ষ্য করেই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিনিয়োগগুলো হয়ে থাকে। এছাড়া আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি স্বার্থ পছন্দের স্বাধীনতা। এই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি স্বার্থটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি? যেহেতু ব্যক্তি মালিকানাধীন, তাই আমরা বাধ্য না কারো কাছ থেকে কোনো কিছু কিনতে। আমার যদি প্রয়োজন পড়ে, আমি কোনো একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমরা তখনই কিনবো। সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি কিনবো, যদি এর সাধ্যের মধ্যে না হয় আমি কিনবো না। এটা যদি আমার পছন্দ না হয় আমি কিনবো না। এটার জন্য আমি দামাদামি করতে পারি। ধনতান্ত্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা প্রযোজ্য, অর্থাৎ দুজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আলোচনার সাপেক্ষে দামটা ফিক্সড হয়ে যাবে। সেভাবে আমরা দামটা নির্ধারণ করে তারপর এটা আমরা কিনতে পারি, ঠিক আছে? তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখছি, এগুলো দেখা যাচ্ছে যে মেইনলি বৈশিষ্ট্যগুলো কাদের জন্য? যারা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মেইন, অর্থাৎ যারা এখানে বিনিয়োগ করছে, তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই ব্যবস্থাটা গড়ে ওঠে। আমাদের সাধারণ জনগণের এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। আমরা শুধুমাত্র এই স্বাধীনতা পাই যে আমাদের ইচ্ছা হলে আমরা কিনবো, না হলে কিনবো না, ঠিক আছে? এবং আমরা প্রয়োজন অনুসারে এখানে দাম করতে পারি। আচ্ছা, আমরা যদি আরো লক্ষ্য করি যে এর কিছু অনেক কুফল দিক আছে। যেহেতু দামটা নির্ধারণ করাটা ডিপেন্ড করছে যে যাদের প্রতিষ্ঠান বা যারা এই অর্থনৈতিক ব্যবস্থায় বিনিয়োগ করছে
তাদের উপর। তারা অনেক সময় কি করছে, তাদের নিজের স্বার্থের জন্য, অধিক মুনাফার জন্য অনেক মানে কম টাকার জিনিস অনেক বেশি দামে বিক্রি করছে। আমাদের দেশে যেমন কিছুদিন আগে হয়েছিল না, পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল, তারপর লবণের দাম বেড়ে যাবে শুনে সবাই লবণের দাম বেড়ে গেছে ভেবে অনেক লবণ কিনে রাখতেছে। এই যে একটা অসৎ উপায়ে উপার্জন, তাই না? আমার পেঁয়াজের দাম যত না, তার থেকে যারা বেশি টাকা লাভের আশায়, বেশি টাকা মুনাফার আশায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। এগুলো কোন ক্ষেত্রে হয় বন্ধুরা? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এখন যদি আমরা দেখি যে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিকদের যে মজুরিটা রয়েছে, এই মজুরিটা কিন্তু তারাই নির্ধারণ করে দেয়, সরকার কিন্তু নির্ধারণ করে দিতে পারছে না। যেমন গার্মেন্টস সেকশনে আমরা যদি দেখি, প্রায় আমরা দেখি যে গার্মেন্টসে আজকে বেতন হয়নি, 2-3 মাস থেকে বেতন হয়নি, শ্রমিকরা আন্দোলন করছে বেতন বাড়ানোর জন্য, এরকম অনেক প্রবলেম। কিন্তু সরকার এখানে কিছু করার নেই, কারণ কি এটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। তাই এখানে ব্যক্তি মালিক যদি চায়, সে যেইটা মজুরি নির্ধারণ করে দিবে, সেই মজুরিতেই শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে। তাহলে এটা একটা অনেক কুফল দিক, তাই না? অনেক খারাপ দিক যে ব্যক্তি মালিকানা তার নিজের, যারা একটু অসৎ, আমি সবার কথা বলছি না, যারা একটু অসৎ প্রকৃতির ব্যক্তি, তারা করছে কি সর্বনিম্ন মজুরি দিচ্ছে শুধু তার মুনাফাটা বেশি পাওয়ার জন্য। অনেক ব্যবসায়ী আছেন যারা পর্যাপ্ত বা ন্যায্য যেটা মজুরি সেটা দিচ্ছেন, দিয়ে বিজনেস করছেন, মুনাফাটা হয়তো কম পাচ্ছেন, কিন্তু এরকম অসৎ ব্যক্তিগুলো এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? এছাড়া আমরা যদি দেখি যে এই ধরনের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যারা একটু চটকার, যারা কিছুটা আমরা যেটাকে বলি যে ভেজা বেড়ালের মতো, অর্থাৎ যারা অসৎ উপায় অবলম্বন করতে চায়, তারা কিন্তু এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় প্রচুর বিনিয়োগ করতে আসে। কারণ এখানে তারা নিজের মুনাফাটা নিজে ঠিক করতে পারছে যে আমি এত টাকা মুনাফা করতে চাই, আমি শোষণ করব মানুষকে। তারা এই ধরনের ধনতান্ত্রিক ব্যবস্থাটা খুব পছন্দ করে, তাই না? তার মানে এই ধরনের ধনতান্ত্রিক ব্যবস্থায় অলওয়েজ এই আয় বৈষম্যের একটা আমরা অনেক ঊর্ধ্বমুখী দিক দেখতে পারি। অর্থাৎ আমরা আয় বৈষম্যটা দেখতে পাই, যারা বড় লোক, যারা এখানে বিজনেস করছে, তারা অনেক ধনী হচ্ছে, আর যারা গরিব তারা শুধু দামি জিনিস কিনে কিনে আরো জমা, তাদের কোনো সঞ্চয় হচ্ছে না, তারা আরো গরিবের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মূলত কাদের এটা সুবিধা দিচ্ছে? যারা আমাদের প্রতিষ্ঠানের মালিক বা যারা এখানে বিনিয়োগ করছে, শুধুমাত্র তারাই এখান থেকে একটা সুবিধা ভোগ করতে পারছে, বাকিরা আমরা পাচ্ছি না। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা পাবো 2 নম্বরে, সেটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক। তাহলে বুঝতেই পারছো এটা আসলে সরকারি, তাই না? যে অর্থনৈতিক ব্যবস্থায় সবকিছু সরকারি মালিকানাধীন থাকে, সেটাকে বলতেছি আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু সম্পদের মালিকানা থেকে রাষ্ট্রের হাতে, তাই রাষ্ট্র ঠিক করে দিচ্ছে যে কোন পণ্যের দাম কেমন হবে। রাষ্ট্রের এখানে তোমরা যদি লক্ষ্য করো যে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার প্রধান যে বৈশিষ্ট্যটা হলো, সেটা হচ্ছে যে সম্পদের ব্যক্তিগত মালিকানাধীন যেটা বা ব্যক্তিগত মালিকানার, এটার অবসান ঘটানো। অর্থাৎ সরকারের আন্ডারে সবকিছু চলবে। মানুষ যারা অনেক বেশি সম্পদের অধিকারী, তারা বড় বড় প্রতিষ্ঠান খুলে যদি এভাবে সাধারণ জনগণের কাছ থেকে ন্যায্য মূল্যের থেকে বেশি মূল্যে সবকিছু বিক্রি করে, সেক্ষেত্রে কি হচ্ছে? একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই নির্দেশমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকলে বা অর্থনৈতিক ব্যবস্থা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা হচ্ছে না, কারণ সরকার এটাকে নিয়ন্ত্রণ করছে। সরকার দাম ঠিক করে দিচ্ছে যে এই পণ্যের দাম এত হতে হবে, এই পণ্যের দাম এর বেশি নিলেই শাস্তিযোগ্য অপরাধ। তাহলে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক যেটা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের, এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থাটা, সেটা মূলত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার থেকে আমাদের সমাজের জন্য অনেক উন্নতর বা অনেক সুবিধাজনক, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানকার যে বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো কি ব্যক্তিগত সম্পদের মালিকানাটার অবসান ঘটাচ্ছে। এছাড়া এর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে শোষণহীন সমাজ ব্যবস্থা, অর্থাৎ কেউ কাউকে শোষণ করতে পারবে না। কারণ কি, কেউ যদি বেশি দামে কোনো কিছু বিক্রি করতে চায় বা ধরো যে
পেঁয়াজের যে ঘটনাটা ঘটেছিল, অনেক মজুত করে রেখে বেশি দামে বিক্রি করছে, এই ঘটনাটা তখন ঘটতো না, এই ঘটনা তখন আমাদের ঘটাতে পারতো না, ফলে একটা ন্যায্য দামে আমরা অলওয়েজ পেঁয়াজটা পেয়ে যেতাম, তাই না? তো এই শোষণ ব্যবস্থাটা কিন্তু নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থাকে না, কেউ এইভাবে আমাদেরকে শোষণ করতে পারতো না বা আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যের থেকে বেশি মূল্যে পণ্য বিক্রি করতে পারতো না, ঠিক আছে? এছাড়া এর আরেকটাও যদি আমরা বৈশিষ্ট্য দেখতে চাই তাহলে পাবো যে নির্দেশমূলক অর্থনীতিতে দেশের উৎপাদন ও বন্টন ব্যবস্থা সামাজিক কল্যাণের দিকে লক্ষ্য রেখেই পরিচালিত হয়, কারণ এখানে সরকার নিজের আয় ব্যয়টা দেখছে না, সরকার শুধু দেখছে কিভাবে সমাজের উন্নয়ন হবে, দেশের মানুষ বা জনগণ ন্যায্য মূল্যে বা তাদের যে সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে জীবনযাপন করতে পারবে। এখানে মূলত সমাজের জনগণের সেবা করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই অর্থ ব্যবস্থার উৎপাদনের মূল লক্ষ্য হলো তাহলে কি সর্বাধিক সামাজিক কল্যাণ সাধন, কিন্তু ধনতান্ত্রিক যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেটার কিন্তু উদ্দেশ্য ছিল না যে সামাজিক কল্যাণ সাধন করা। তাহলে এই আমাদের যেটা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় পরিকল্পনার ভিত্তিতে মূলত সব চলছে, অর্থাৎ সরকার একটা ফিক্সড করে দিচ্ছে, সারা দেশ সেটা মেনে চলছে, তাই না? তার মানে সবকিছুই হচ্ছে কেন্দ্রিক, অর্থাৎ সরকার ভিত্তিক। এই কেন্দ্রীয় যে পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু সারা দেশের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ বা সারা দেশের জন্য এটা প্রযোজ্য, তাহলে আমরা বলতে পারি যে সমাজের উন্নয়নটা হয় সুষম, অর্থাৎ সব মানুষের উন্নয়ন একইভাবে হচ্ছে। এটার মতো না ধনতান্ত্রিকের মতো না যে এক ধরনের মানুষ শুধু উন্নতি করছে আর এক ধরনের মানুষ শুধু শোষিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ধনতান্ত্রিকের থেকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে এটা আসলে অনেক বেশি আমাদের সমাজের জন্য সুবিধাজনক। কিন্তু দেখো যে বাস্তবে জীবনে কিন্তু এটা অত্যন্ত সহজ না। কিছু অসৎ ব্যবসায়ী আছে, তারা কখনোই চাইবে না যে আমাদের দেশটাকে ধনতান্ত্রিক না রেখে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক বা রাষ্ট্রীয় মালিকানাধীন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার, কারণ এতে তাদের ব্যক্তি স্বার্থটা রক্ষা হবে না। তো এরপরে আসো আমাদের 3 নম্বর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের বাংলাদেশে যেটা অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে সেটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র থেকে বুঝতে পারছো এটা হবে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক এই দুটোর সমন্বয় থেকে বোঝা যাচ্ছে আমাদের যে ধনতান্ত্রিকের যেহেতু ব্যক্তি মালিকানাধীন আছে আবার নির্দেশমূলকের রাষ্ট্রীয় মালিকানাধীন আছে, তার মানে মিশ্র যে অর্থনৈতিক ব্যবস্থাটা এখানে কি হবে, এখানে একই সঙ্গে ব্যক্তি মালিকানাধীনও থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীনও থাকবে, দুটার সমন্বয় ঘটবে। যেটা আমরা আমাদের দেশে দেখতে পাই যে অনেক কিছু আছে যেগুলো সরকারের নির্ধারিত মূল্যে চলছে বা সরকার নিয়ন্ত্রণ করছে, আবার অনেক কিছু আছে যেগুলো ব্যক্তির উপর ডিপেন্ড করছে, ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ একটা প্রতিষ্ঠান তাদের মতো করে মূল্য ঠিক করছে, তাদের মতো করে ক্রয় বিক্রয় চলছে, তাই না? তাহলে বাংলাদেশে মূলত মিশ্র ব্যবস্থাটাই বিদ্যমান। এখন এই মিশ্র ব্যবস্থার দিকে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মিশ্র অর্থনৈতিক এর অধিকাংশ সম্পদ ব্যক্তি মালিকানা থাকলেও গুরুত্বহীন বা এর থেকে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন প্রতিরক্ষা বলো, ভারী শিল্প বলো, ব্যাংক প্রতিষ্ঠান, এগুলো কিন্তু সরকারের আন্ডারে, ঠিক আছে? এগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক আছে কিন্তু তাদের থেকে কিন্তু সরকারি ব্যাংকগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তার মানে ব্যক্তি মালিকানাধীন যে জিনিসগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কে নিয়ন্ত্রণ করছে? সরকার নিয়ন্ত্রণ করছে। এখন যদি আমরা লক্ষ্য করি যে এই মিশ্র যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে এখানে উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি এবং সরকারি উভয় উদ্যোগেই উৎপাদন কার্য পরিচালিত হয়, অর্থাৎ ব্যক্তিরা উৎপাদন করছে, সরকারও উৎপাদন করছে, তার মানে দুই দলই লাভবান হচ্ছে এখানে। এবং এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কারণে যেহেতু সরকারি বেসরকারি উভয় খাতে সম্মিলিত এটা একটা উদ্যোগ, তাহলে আমরা বলতে পারি যে এখানে যথেষ্ট দক্ষ ফলপ্রসূ রেজাল্ট পাওয়া সম্ভব। কারণ কি অনেক সময় হয়, আমরা অনেক সময় এটা শুনি যে সরকারি থেকে বেসরকারি জায়গাটা বেশি ভালো, কারণ কি ওখানে ব্যক্তিরা মালিকানাধীন, তারা যেহেতু একটা মুনাফার আশায় থাকে, ফলে তারা সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। অসৎ ব্যবসায়ীদের কথা বাদ, যারা সৎ ব্যবসায়ী তারা কি করে, তার পণ্যটা যেন বাজারে বেশি চলে, বেশি বিক্রি হয়, তার জন্য তারা কি করে, শ্রেষ্ঠ মূল্যে শ্রেষ্ঠ পণ্যটা দেওয়ার চেষ্টা করে, তাই না? তখন আমরা বলি যে না, সরকারি জিনিস ভালো না, এর থেকে বেসরকারি জিনিসটাই ভালো। কিন্তু যখন মিশ্র ব্যবস্থা হয় তখন আমরা করি কি, যেহেতু সরকার এবং ব্যক্তিগত মালিকানাধীন দুটাই একসঙ্গে চলছে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এখানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে দক্ষ এবং ফলপ্রসূ কোনো ভালো ফলাফল পাবো। এর
একটাই কারণ যে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যদিও সব জায়গায় সুষমভাবে উন্নয়ন করছে, তারপরে এখানে একটা প্রবলেম ছিল যে সরকার যেটা নির্ধারণ করে দিবে সেটাই হয়তো সেটা আমার মনের মতো হলো না, বা আমি যে মানের চাচ্ছি পণ্য সে মানের পণ্য পেলাম না, কিন্তু তারপরে আমাকে সন্তুষ্ট থাকতে হতো, তাই না? কিন্তু এখানে যখন আমার অপশন চলে আসছে মিশ্র ব্যবস্থায়, তখন আমি দেখছি যে কোয়ালিটি নিয়ে এখানে আর কোনো স্যাক্রিফাইস করার কোনো অপশন নেই। কোয়ালিটি মেনটেন হচ্ছে, সেই একই সঙ্গে প্রাইসটাও নিয়ন্ত্রণ হচ্ছে, কারণ আমার কাছে কম দামের মূল্য থাকছে, বেশি দামের মূল্য থাকছে, বা লো কোয়ালিটিরও থাকছে, হাই কোয়ালিটিরও থাকছে। এখন আমার যেটা পছন্দ আমি সেটা নিতে পারবো। এটা কোথায় সম্ভব? এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সম্ভব। আবার এই অর্থনীতিতে সরকার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণ করে দেয়। বেসরকারি এবং সরকারি খাতে শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মজুরি হার ভিন্ন হয়, তাই অর্থনীতিতে শ্রমিক শোষণের মাত্রা খুবই কম। যেটা আমরা ধনতান্ত্রিকে দেখেছিলাম যে শ্রমিকদের মজুরিটা কে নির্ধারণ করে? সেই প্রতিষ্ঠানটা, সেই ফার্মটা বা সেই ব্যক্তি যার আন্ডারে তারা কাজ করছে তারা ঠিক করে দিচ্ছে। তারা কিভাবে ঠিক করছে? তারা ঠিক করছিল তাদের মুনাফার দিকটা লক্ষ্য করে। কিন্তু এই মিশ্র ব্যবস্থায় সরকার যেহেতু শ্রমিকদের মজুরিটা ঠিক করে দেয়, যার কারণে যেই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কি করছে? সেই শ্রমিকের মজুরিটা মেনেই তারা পরিশোধ করছে। ফলে শ্রমিকরা এখানে শোষিত হওয়া থেকে বেঁচে যাচ্ছে, বা শোষিত হওয়ার হারটা কম। বেঁচে যাওয়া যে সবাই যে বেঁচে যায় এমনটা না, কিছু অবশ্যই অসৎ আমাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখনো সরকারকে ফাঁকি দিয়ে আমাদের শ্রমিকদেরকে শোষণ করছে, কিন্তু এই হারটা খুব কম তুলনামূলকভাবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। এরপর যদি বন্ধুরা আমরা লক্ষ্য করি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা এবং উৎপাদনের স্বাধীনতা বজায় থাকে। ভোক্তারা প্রয়োজন অনুযায়ী বাজার থেকে দ্রব্য ও সেবা ক্রয় করতে পারে, আবার উৎপাদকরাও ভোক্তাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে স্বাধীনভাবে দ্রব্য উৎপাদনে নিয়োজিত হতে পারে। তাহলে দেখো দুটো জিনিসই এখানে সম্ভব। ভোক্তা এবং উৎপাদক দুজনই কি করছে? স্বাধীনতা লাভ করছে। ফলে কি হচ্ছে? ভোক্তার যেটা প্রয়োজন সে বাজারে যেটা চাচ্ছে সে সেটা তার প্রয়োজন অনুসারে কিনতে পারছে, যেটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্ভব ছিল না। কারণ তুমি বাধ্য ছিলে, কারণ ওখানে একটা ফিক্সড, তারা অসৎ উপায়ে বা হোক বা সৎ উপায় হোক তারা একটা দাম ফিক্সড করে দিচ্ছে, আমাকে ওটা নিতে হচ্ছিল। কিন্তু এখানে আমি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইজের জিনিসপত্র পাচ্ছি, ফলে আমি যেটা মন চাচ্ছে সেটা কিনতে পারছি। আবার যদি কোথাও আমার মনে হয় যে না এখানে দাম বেশি, আমি সেটা সরকারের কাছে নালিশ করতে পারছি, সরকার সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে। কিন্তু ধনতান্ত্রিকে বলো সেটাতে এটা সম্ভব ছিল না। আবার নির্দেশমূলক বা সমাজতান্ত্রিকেও এটা সম্ভব এই কারণে ছিল না যে সেখানে একটা পণ্যই থাকতো এবং সেই পণ্যের দামটা ফিক্স থাকতো। আমার প্রয়োজন পত্রের থেকে ভালো কোনো পণ্য আমি সেটা পেতাম না। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এটা সম্ভব হয় যে দামটা আমাদের ফিক্সড করা থাকছে এবং আমরা চাইলে যে পণ্য যে কোয়ালিটি চাচ্ছি সেই কোয়ালিটির একটা পণ্য কিনতে পাচ্ছি। ঠিক আছে? ঠিক একইভাবে যে উৎপাদক সে কিন্তু নিজের চাহিদার কথা ভাবছে না, সে ভাবছে যে জনগণ কি চায়। যেহেতু জনগণের একটা পছন্দ আছে, জনগণ যেহেতু পছন্দ করে কোনো জিনিস কিনতে চাচ্ছে, তাহলে উৎপাদক কি ভাববে? উৎপাদক ভাববে জনগণের যেটা চাহিদা, জনগণের যেটা পছন্দ সেটা বেশি করে উৎপাদন করতে, যেন জনগণ সেটা কেনে। কারণ কোনো একটা উৎপাদ যদি তারা উৎপাদন করেই থাকে, সেটা যদি জনগণ না কেনে তার উৎপাদনটা বৃথা, তার সেখানে লস আছে, তাই না? তার মুনাফা ওখানে আসবে না। তাই তারা এখানে লক্ষ্য রাখছে যে জনগণ কি চায়। তারা জনগণকে ঠকানোর থেকে জনগণের কাছে নিজের পণ্যটাকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা করছে। তাহলে এটা কোথায় সম্ভব হচ্ছে? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়, তাই না? এখন বন্ধুরা যদি আমরা আমরা দেখতে পারলাম কি যে ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানে দামটা কে ঠিক করছে? সেখানে দামটা স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দিচ্ছে যারা ব্যক্তি মালিকানাধীন তারা তাদের ইচ্ছে মতো দাম নিচ্ছে। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক যদি হয়ে থাকে তাহলে সরকার এটা ফিক্সড করে দিচ্ছে। আবার যেটা মিশ্র ব্যবস্থা, সেই মিশ্র ব্যবস্থা হচ্ছে কি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে জিনিস থাকছে, আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে কোনোটা কিনতে পারছি। তাহলে আমরা বলতে পারি যে যেটা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক সেই অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কোনো গুরুত্ব নেই। কারণ এখানে কি হচ্ছে? দেশের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কোনো দ্রব্য বা সেবার দাম নির্ধারণ করে দেয়, তাহলে তাদের দামের বাইরে যাওয়ার কোনো অপশনই নেই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এবং চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে আমরা যেহেতু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে থাকি,
নির্দেশমূলক অর্থব্যবস্থায় তাহলে আমরা বলতে পারি যে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনুপস্থিত, কারণ এখানে আমরা দাম করার কোনো অপশনই পাচ্ছি না। অর্থাৎ তারা একটা দাম চাচ্ছে, আমরা একটা দাম বলবো, এরকম হওয়ার কোনো অপশনই পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি যে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কোনো গুরুত্ব নেই। কোথায় আছে? ধনতান্ত্রিক যেটা, সেখানে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার গুরুত্ব আছে। এবং যেহেতু মিশ্র ব্যবস্থায় দুটারই সমন্বয়, তাহলে মিশ্র ব্যবস্থায় আমরা ধনতান্ত্রিকের যেই ভালো দিকগুলো সেগুলো নিব, এবং নির্দেশমূলক বা সমাজতান্ত্রিকের যে সুবিধাগুলো, এই দুটো কম্বাইন করে হচ্ছে মিশ্র ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা আছে বন্ধুরা, সেটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। নামটা শুনেই বুঝতে পারছো তোমরা যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালনা হচ্ছে। আমরা বর্তমানে অনেক দেশে অনেক ব্যাংকের নাম শুনি যেগুলোকে বলা হয় ইসলামী ব্যাংক। এগুলো আসলে ইসলামী ব্যাংক বলার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে তারা ইসলামিক নীতিতে বিজনেস করছে বা ব্যাংক পরিচালনা করছে, অর্থাৎ সেখানে সুদের হার নেই, তারা সুদ নিচ্ছে না, তারা সুদ দিচ্ছে না, তাই তো? ফলে তাদের মাঝে আমরা একটা ইসলামিক ধারা দেখতে পাই বলে সেগুলোকে ইসলামিক ব্যাংক বলে থাকি। ঠিক একই রকম যদি আমার অর্থনৈতিক ব্যবস্থাটা ইসলামের পরিপন্থী হয়, অর্থাৎ ইসলামকে মেনে চলে, যেমন ধরো নিয়মিত জাকাত দিবে, জানি যে নিয়মিত জাকাত দিতে হয়, নিয়মিত কর দিতে হবে আমাদেরকে, ইসলামের শরীয়ত হিসেবে আমাদেরকে হালাল কোনটা হারাম সেটা মেনে চলতে হবে। এই সব অর্থনৈতিক ব্যবস্থা যখন আমরা দেখব, তখন আমরা দেখছি যে সেটাকে মূলত ইসলামের পথে যাচ্ছে, ফলে তার অর্থনৈতিক ব্যবস্থাটার নামকরণ করতেছি আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় বলা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় কুরআন এবং হাদিসের বিধান অনুযায়ী মানুষের জীবিকা অর্জন এবং যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন হচ্ছে। তার মানে জীবিকা অর্জনটাও নির্ভর করছে কার উপর? ইসলামিক দিক থেকে বা হাদিসের দিক থেকে, এবং অর্থনৈতিক কার্যকলাপগুলো হচ্ছে ইসলাম বা হাদিসের মেনে। যেমন বন্ধুরা আমরা যদি দেখি ধনতান্ত্রিক যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে, এখানে একজন ব্যক্তি মালিকানাধীন যেহেতু, সে কিন্তু এটা লক্ষ্য করবে না কোনটা হালাল কোনটা হারাম, সে অলওয়েজ দেখবে কোনটা, সে দেখবে তার মুনাফা কোনটাতে বেশি হচ্ছে, সেই মুনাফার পিছনে সে ছুটছে, সে দেখছে না যে হালাল দিচ্ছে না হারাম দিচ্ছে। কিন্তু এই যদি আমি হালাল জিনিসটাকে নিতে চাই, তাহলে আমাকে কোন ধরনের ইসলামিক ব্যবস্থা যেতে হবে, কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেতে হবে? ইসলামিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেটার দিকে অগ্রসর হতে হবে। তো বন্ধুরা আমরা দেখলাম যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থাগুলোর মধ্যে যদি আমরা একটা কম্বিনেশন ঘটাতে পারি, 4টা ধারাকেই যদি আমরা সুফলগুলো নিয়ে একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাতে পারি, যেখানে বৈষম্য হবে না, যেখানে যারা শ্রমিক পর্যায়ে রয়েছে তারা শোষিত হবে না, যেখানে কেউ অধিক তার মুনাফার আশায় হালাল হারামটাকে এক করে ফেলবে না, যেখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা যে কোয়ালিটির চাই সেরকম পণ্য কেনা বেচা করতে পারবো। এই ধরনের একটা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের কাম্য। তো আশা করি আমাদের জীবনে এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থা আসবে, তাহলে আমাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো সমাধান করতে পারবো। তো বন্ধুরা এই ছিল আমাদের অর্থনৈতিক মৌলিক যে সমস্যাগুলো সেগুলো সমাধানের কিছু উপায়, যে উপায়গুলো নিয়ে আমি আলোচনা করলাম। এগুলো সবই আমাদের কিছু অর্থনীতিবিদ রয়েছেন, তাদের অনেক গবেষণার ফল, অনেক সাধনার ফল। সো তাদের এগুলো যে সাকসেসফুল 100% হবে এটা আমরা বলছি না, বাট অ্যাটলিস্ট 80 to 90% তো সাকসেসফুল হবে। তো সেই ভিত্তিতে আমরা আশা করতে পারি যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়, তাই না? তাহলে আমাদের কাম্য হতে পারে মূলত নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক। সেখানেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে বেস্ট। এবং এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যদি আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাটা ঢোকাতে পারি, যেহেতু আমরা একটা ইসলামিক রাষ্ট্র, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে এই যে অর্থনৈতিক বৈষম্যটা আছে সমাজে মানুষের মাঝে, কিংবা এই যে মজুরির অভাবে বা ন্যায্য মজুরি না পাওয়ার কারণে আমাদের শ্রমিক ভাইরা যে শোষিত হচ্ছে প্রতিনিয়ত অসৎ কিছু ব্যবসায়ীর হাতে, এই প্রবলেমগুলো আর আমাদেরকে ফেস করতে হবে না। তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। যেগুলো আলোচনা করেছি, যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো না দেখলে তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আবারও একটা নতুন কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হবো আগামীতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।